নমস্কার, আপনারা শুনছেন রাতের রহস্য। গল্পটি পুরোপুরি উপভোগ করতে হেডফোন ব্যবহার করুন এবং আলো নিভিয়ে দিন, কারণ এখন সময় হলো রাতের রহস্যের। আজকের আলোচনা কালিম্পংয়ের মর্গান হাউসের একটি সত্যি ভৌতিক অভিজ্ঞতা নিয়ে। মর্গান হাউস, ডুপিনদারা পাহাড়ের উপরের ওই বিখ্যাত বাড়িটা তো? একদম। 1930-এর দশকে জর্জ মর্গান বানিয়েছিলেন স্ত্রী এলিজাবেথের জন্য। হ্যাঁ, গ্রীষ্মের ছুটি কাটানোর জায়গা হিসেবে। কিন্তু এলিজাবেথের ওই রহস্যময় মৃত্যুর পর সব বদলে যায়। বাড়িটা এখন হেরিটেজ হোটেল। আর সেখানেই যত গল্প। লোকে বলে এলিজাবেথের আত্মা নাকি এখনো। হ্যাঁ, তো আমরা আজ একটা পরিবারের অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাব। অনন্যা, তার মা মীরা আর ছেলে অর্জুন। আচ্ছা, ওরা যখন মর্গান হাউসে ছিল ঠিক কি ঘটেছিল সেটাই জানা যাক। বেশ, ওরা যখন পৌঁছালো পরিবেশটা কিন্তু বেশ অন্যরকম। শ্যাওলা ধরা সিঁড়ি, পাইন বন, কাঞ্চনজঙ্ঘার আবছা দৃশ্য, একটা থমথমে ভাব নিশ্চয়ই ছিল। তা তো ছিলই। কেয়ারটেকার মিস্টার রানা ওদের 7 নম্বর ঘরটা দিলেন। আর খুব অদ্ভুতভাবে বললেন। কি বললেন? বললেন, রাতে যদি অস্বস্তি হয় বা ভয় লাগে তাহলে রিসেপশন থেকে বাইবেল চেয়ে নিতে। বলেন কি? শুরুতেই এরকম? এটা তো মনে একটা অন্যরকম প্রভাব ফেলে, তাই না? ঠিক, একটা পুরনো বাড়ি, তার উপরে সব গল্প আর কেয়ারটেকারের ওই কথা। যাই হোক, বিকেলটা শান্তিতেই কাটল। বাগানে ঘুরল ওরা। রাতের খাবার? হ্যাঁ, রাতে থুকপা মোমো খেলো, বেশ ভালোই। কিন্তু তারপর আসল ঘটনা শুরু হলো রাতে। রাত 9টা হবে, ওরা বাগানে একটু হাঁটতে বেরোলো। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো চারপাশে একেবারে চুপ। কোনো ঝিঝির ডাক নেই, কুকুরের ডাক নেই, কিচ্ছু না। শুধু হাওয়ার শব্দ। হ্যাঁ, শুধু হাওয়ার শো শো আওয়াজ। ঘরে ফিরে আসার পর মনে হলো বাড়িটা যেন আরো বেশি চুপচাপ হয়ে গেছে। আচ্ছা। মাঝরাতে অন্ননার ঘুম ভেঙে গেল একটা চাপা গোঙানির মতো শব্দ শুনে। ও, কোত্থেকে আসছিল শব্দটা? ঠিক বোঝা যাচ্ছিল না। ও দেখলো ওর মা মীরাও জেগে, কিন্তু কেমন যেন বিহল অবস্থা, কথা বলতে পারছেন না ঠিক করে। ভয় পেয়েছিলেন হয়তো খুব। পুরনো বাড়িতে নানা রকম আওয়াজ তো হয় এমনিতেও, কাঠ বারান্দার শব্দ, বাতাসের শব্দ। হ্যাঁ, কিন্তু ওই পরিবেশে ওই শব্দটা আর মায়ের ওই অবস্থা। অনন্যা মাকে জল খাওয়ালো, একটু সামলালো, কিন্তু খোলা জানালার পাশটা ওর নিজেরই কেমন যেন অস্বস্তিকর লাগছিল। অর্জুন, ও জেগে গেছিল? না না, অর্জুন তখন ঘুমিয়ে কাদা। মা আর মেয়ে অনন্যা আর মীরা সেই রাতটা প্রায় জেগেই কাটালো। খুব কঠিন রাত নিশ্চয়ই। পরের দিন সকালে অর্জুনকে কিছু বলল না ওরা, কিন্তু অনন্যা ওর বোনের সাথে ফোনে কথা বলল। বোন কিছু জানতো বাড়িটা নিয়ে? হ্যাঁ, তখনই অনন্যা পুরো ইতিহাসটা জানতে পারল। এলিজাবেথের আত্মহত্যার কথা, ভূমিধসে নাকি ওর দেহ চাপা পড়েছিল, এইসব গুজব। ও, এই ইতিহাসটা জানার পর তো ভয়টা আরো জেকে বসার কথা। ঠিক তাই। অনন্যার সঙ্গে সঙ্গে রিসেপশনে গিয়ে একটা বাইবেল নিয়ে এলো। এবার তাহলে ব্যাপারটা শুধু আর পরিবেশ বা অস্পষ্ট অনুভূতি রইল না, একেবারে নির্দিষ্ট ভয়ের কারণ পেদা হলো। একদম। আর সেদিনই ওদের দেখা হলো এক নবদম্পতির সাথে। তারা নাকি জেনে শুনে এসেছে ওখানে। ভৌতিক অভিজ্ঞতার জন্য? হ্যাঁ, ভাবা যায়। আচ্ছা, এটা ঘটনাগুলোকে আরো যেন বিশ্বাসযোগ্য করে তোলে, তাই না? ঠিক। দ্বিতীয় রাতে ভয়টা যেন আরো বাড়ল। সামান্যতম শব্দেও চমকে উঠছিল ওরা। মনের উপর চাপ পড়ছিল খুব। অনন্যা বলছিল ঘরের কোণে যেন ছায়ামূর্তি নড়তে দেখছিল। মীরা তো শুধু প্রার্থনা করে যাচ্ছিলেন। এই ছায়ামূর্তি দেখা বা ওই অদৃশ্য কিছুর অনুভূতি, এগুলো কিন্তু তীব্র মানসিক চাপেরও ফলেও হতে পারে ভয় পেলে। তা ঠিক, কিন্তু শেষ দিনের ঘটনাটা, ওরা ওই বন্ধ ঘরটা খুঁজে বের করলো। যে ঘরটায় এলিজাবেথ মারা গেছিলেন বলে শোনা যায়। আচ্ছা, বন্ধ ছিল ঘরটা? হ্যাঁ, ভেতর থেকে বন্ধ। আর সেদিন বিকেলে বাগানে হাঁটার সময় অনন্যার বারবার মনে হচ্ছিল কেউ যেন ওকে দেখছে, অদৃশ্য কেউ। এই অনুভূতিটা বেশ অস্বস্তিকর। আর শেষ রাতের অভিজ্ঞতাটা তো ভয়ঙ্কর।
বালিশের নিচে বাইবেল রেখেও ঘুম আসছিল না কারো। তারপর ঠিক রাত 2:17। 2:17? এত নির্দিষ্ট সময়? হ্যাঁ, অনন্যা ঘড়ি দেখেছিল। বাইরে প্রচণ্ড জোরে একটা শব্দ হলো, যেন বাজ পড়ল কাছে কোথাও, সঙ্গে ধাতব কিছু আছড়ে পড়ার ঝনঝন আওয়াজ। মানে কিসের শব্দ? ওরা তিনজনই ভয়ে লাফিয়ে উঠেছিল। অর্জুনও জেগে গেছিল। জানালায় গিয়ে দেখল, কিন্তু বাইরে কিচ্ছু নেই, সব শান্ত। অদ্ভুত তো, এত জোরে শব্দ হলো অথচ উৎস পাওয়া গেল না। না, বাকি রাতটা ওরা তিনজন একসঙ্গেই বসে কাটালো। মীরা শুধু প্রার্থনা করছিলেন। বুঝতেই পারছি কি অবস্থা হয়েছিল, ভয়টা তখন চরমে। পরের দিন সকালে আর এক মুহূর্ত দাঁড়ায়নি। খুব ক্লান্ত লাগছিল সবার। প্রায় পালিয়ে আসার মতোই জিনিসপত্র গুছিয়ে বেরিয়ে পড়ল ওরা। গাড়িতে ওঠার আগে অর্জুন একটা কথা বলল, আমার মনে হয় আমি আর ফটোগ্রাফার হতে চাই না। তার মানে ওই কয়েকদিনের অভিজ্ঞতা ওর ভেতরের উৎসাহটাই নষ্ট করে দিয়েছে। মনে হয় তাই। মীরার মুখে অবশ্য একটা স্বস্তির ছাপ ছিল বাড়িটা ছাড়তে পেরে। কিন্তু অনন্যার ভয়টা কি কেটেছিল? না, দিল্লিতে ফিরে আসার পরেও বেশ কিছুদিন ওর ভয়টা কাটেনি। বিশেষ করে কারেন্ট চলে গেলে বা মেঘ ডাকলে ওই রাতের কথা মনে পড়ত। এই যে ভয়টা বাড়ি ছাড়ার পরেও থেকে যায়, এটাই প্রমাণ করে অভিজ্ঞতাটা কতটা গভীর ছিল, মনের ওপর ছাপ ফেলে গেছে। আর সব শেষে একটা অদ্ভুত ঘটনা, যেটা এখনো রহস্য। কি সেটা? দিল্লিতে ফিরে আসার কিছুদিন পর একদিন অনন্যা দেখে ওর বিছানার পাশে রাখা বাইবেলটা খোলা। খোলা? কোন অধ্যায়? গীত সংহিতা 23 অধ্যায়। আর পাতার মাঝখানে একটা পাখির পালক রাখা। পাখির পালক? সেটা কে রাখলো? অনন্যা তো রাখেনি, মীরা বা অর্জুনও না। কিভাবে এলো, কে রাখলো, কোনো ব্যাখ্যা নেই। সত্যিই রহস্যময়। মানে আগের ঘটনাগুলোর হয়তো কোনো মনস্তাত্ত্বিক বা পারিপার্শ্বিক ব্যাখ্যা খোঁজার চেষ্টা করা যায়, কিন্তু এই পালকটা, এটা একটা বড় প্রশ্নচিহ্ন রেখে যায়। তাহলে কি দাঁড়ালো? এই ধরনের অভিজ্ঞতা কি শুধুই পরিবেশের প্রভাব, মনের ভুল, নাকি পুরনো দেওয়ালেরা সত্যি অতীতের দীর্ঘশ্বাস, অতীতের কান্না ধরে রাখে? হয়তো দুটোই সত্যি। পরিবেশ, মনস্তত্ত্ব এগুলো তো আছেই, কিন্তু সেই সঙ্গে এই প্রশ্নটাও তো থেকে যায়, তীব্র আবেগ, কোনো মর্মান্তিক ঘটনা, এইসব কি কোনো জায়গায় একটা ছাপ রেখে যেতে পারে? এমন কোনো শক্তি বা অনুরণন যা সময়ের পরেও অন্যেরা অনুভব করতে পারে। বিজ্ঞান হয়তো এর চটজলদি উত্তর দিতে পারবে না, কিন্তু মানুষের অভিজ্ঞতা বারবার এই প্রশ্নটাকেই সামনে নিয়ে আসে। ভাবনার বিষয়, তাই না? আপনারা শুনছিলেন রাতের রহস্য। শোনার জন্য ধন্যবাদ। রাতের রহস্য শুনুন প্রতি শুক্র ও শনিবার ইউটিউবে এবং প্রতি শনি ও রবিবার স্পটিফাইতে।